আপনারা তো দুই ভাই এক বোন, Exactly. ছেলে মেয়ে হিসেবে বাবার যে তারকা খ্যাতি বা বাবা যে সাংস্কৃতিক একজন গুণী ব্যক্তিত্ব, এটা কি অনুভব করতেন কিনা আপনারা? না, স্টারিজমটা দেখেন এখন আমরা বুঝতে পারি যে কে সুপারস্টার না, বা স্টারিজমের জায়গাটা বা তারকাখ্যাতির জায়গাটা ওই সময় তো বোঝা যেত না, কারণ তখন হয়তো বা পূর্বাণী বা চিত্রালীতে একটা আলম খানের একটা ছবি দিয়ে একটা নিউজ আসতো বা ইত্তেফাকে আসতো। এখন তো স্টার তো মনে করেন আপনার যে কোনো একটা ফেসবুকে একটা পোস্ট দিলেন, হ্যাঁ, ইলিশ মাছ রান্না করে ছবি দিয়ে দিলেন, অনেক সুন্দর হয়েছে, কিন্তু রান্নায় কোনো টেস্টই নাই, অথচ 1200, 1500, 2000 শেয়ার হয়ে গেছে, তো আপনি স্টার হয়ে গেলেন, কিন্তু রান্নায় টেস্ট হয়নি। এখনকার স্টারিজম আর ওখানকার, তখন তো আমরা জানতামই না যে আমার বাবা এত বড় স্টার। আচ্ছা দর্শক, চলুন ফিরে যায় আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক আরমান খানের কাছে। ভাইয়া, যেমনটি বলছিলাম যে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আলম খান, তার আজকে মৃত্যুবার্ষিকী, চতুর্থ মৃত্যুবার্ষিকী, 8 জুলাই 2022 সালে তিনি মারা যান। এবং আজকের এই দিনে এরকম বাংলাদেশের অন্যতম বড় সম্পদকে আমরা হারিয়েছি, সে জায়গা থেকে তো আমাদের একটা ব্যথা বেদনার জায়গা তো অবশ্যই আছে। বড় সন্তান হিসেবে আজকের এই দিনটা যখন আসে, কি মনে হয়? আজ থেকে 4 বছর আগে বাবা যখন চলে যান, সেই সময়টা তখন কোরবানি ঈদ, মানে ঈদুল আজহার জাস্ট 2 দিন আগে, ওই তখন এটাকে আরাফার দিন বলা হয়, ওই দিনই উনি চলে যান। তার 8 তারিখ আসার আগে থেকেই, মানে মনে করেন যে সপ্তাহখানেক আগে বা 1 মাস আগে থেকেই মনে হয় যে আবার সেই দিনটা আসতেছে যে বাবা নেই, বাবা চলে যাবেন। আর 8 তারিখ, আজকের যে দিনটা, আজকের দিনটাতে বেসিক্যালি আমরা অবজার্ভ করি দিনটাকে অবজার্ভ করি হচ্ছে ওনার যেখানে দাফন করা হয়েছে শ্রীমঙ্গলে, জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে, মসজিদুল আউলিয়া খাজা মুজাম্মেল হক রহমতুল্লাহ মসজিদের পাশে। আজকে ওখানে মিলাদ হবে, কিয়াম হবে, ওনার সামনে দোয়া হবে, ওনার জন্য আমরা ওখানে খানা খরচা করবো, এগুলো প্রতি বছরই আমরা এটা করি। এবং ওনার রুহের মাগফিরাতের জন্য বিভিন্ন দোয়া খায়ের করার আমরা ব্যবস্থা করি শ্রীমঙ্গলে সবসময়। যেহেতু শ্রীমঙ্গলে আমার থাকা হয়, তো সবসময় ওনাকে ওখানে, এবং আমার বাবার কবরের পাশেই কিন্তু আমার মায়েরও কবর। আমার মা তো চলে গেছেন 2020 নভেম্বর মাসের 3 তারিখে। তো আব্বার কথা আসলে প্রতিদিনই মনে পড়ে, কিন্তু 8 তারিখে হয়তো দেখা যায় যে এই বিশেষ কিছু রিচুয়াল গুলা করা প্রয়োজন হয়, কিন্তু এছাড়া কিন্তু ওনার কথা, নামাজ পড়তে বসলে বা বিভিন্ন ইবাদত বন্দিগির সময় ওনার কথা মনে পড়ে, প্রতিটা মুহূর্তেই মনে হবার কথা, প্রায় মনে পড়ে, সব সময় মনে পড়ে। আপনি কি অনেকটা বাবার মতন হচ্ছেন? না, মনে হয় না। আমার আব্বা খুব, প্রথমত চেহারা সুরত বা গায়ের রগেও মিল নেই, শরীরের অবয়বেও মিল নেই, এটা মায়ের সাথে মিল আছে। বাবার তেমন কিছু পেয়েছি বলে মনে হয় না। অনেক বড় মাপের মানুষ, তো এত বড় মাপের মানুষের কিছু পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। তারপরে তার সন্তান আপনি, এটাই তো অনেক বড় একটা প্রাপ্তি। কিছু কিছু জিনিস মেনটেন করার চেষ্টা করি ওনার। প্রথমত হচ্ছে কমিটমেন্ট। আচ্ছা, যেমন আজকে প্রোগ্রাম আমাদের যে এত সকালে, তো আমি চিন্তা করছিলাম যে আমি টাইমলি পৌঁছতে পারবো কিনা। তো জন্য সকাল থেকে আমি খুব, মানে আগেই উঠে গেছি, আগেই রেডি হয়ে যেন টাইমলি আমি আসতে পারি। হ্যাঁ, এই বিষয়গুলো আমি খুব মেনটেন করার চেষ্টা করি। উনি সবসময় বলেছেন যে মানুষকে কথা দিলে কথা রাখতে হবে, যদি কাউকে কোনো কথা দাও কথা রাখবা। তারপরে মনে করেন যে টাইমিং, সময়ানুবর্তিতার ব্যাপারে শিখিয়ে গেছেন, সততার ব্যাপারে খুবই তাম্বি দিয়ে গেছেন। এটা অনেক বাবা মাই তার বাচ্চাকে, সব বাবা মাই শেখান, কিন্তু ওনার এই বিষয়গুলো খুব বেশি ছিল। বাবা হিসেবে শ্রদ্ধেয় আলম খান স্যার, উনি কি একটু শাসন করতেন বেশি নাকি বেশি ভালোবাসতেন? খুবই ফ্রেন্ডলি ছিলেন, খুবই ফ্রেন্ডলি। যখন যে ওয়ার্ল্ড কাপ ফুটবল চলতেছে না, আমার জীবনের স্পোর্টস, আমি কিন্তু খুব স্পোর্টস লাভিং পারসন, খুবই স্পোর্টস লাভিং অ্যান্ড স্পোর্টস অ্যানালিস্টও বলতে পারেন, এইরকম জায়গায় চলে গেছি। সো 1986-এ, আমি তো বলি একটু, আমার ভালো লাগবে দর্শকদেরও। 1986-এ যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল হয় মেক্সিকোতে, ওই ওয়ার্ল্ড কাপ ফুটবলটা দেখা বাবার সাথে আমার শুরু হয়। আচ্ছা। এবং উনি তখন কালার টিভি কেনেন ওয়ার্ল্ড কাপ ফুটবলের আগে, তখন আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। সো হি বট এ কালার টিভিতে আমরা 86 মেক্সিকো ওয়ার্ল্ড কাপটা দেখলাম। এবং ওই যে 86 মেক্সিকো ওয়ার্ল্ড কাপে যে যতগুলো খেলা ছিল, স্পেশালি ফ্রান্স অ্যান্ড ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, লট অফ বিগ গেমস ওয়ার দেয়ার। ইন ফ্যাক্ট দ্য ফাইনাল অ্যাজ ওয়েল, আর্জেন্টিনা ভার্সেস জার্মানি তখন ওয়েস্ট জার্মানি ছিল। তো বাবা এগুলো খুব দেখতেন। আমার বাবা ফুটবলে আবার খুব খুব পাগল ছিলেন। যেমন ওনার কাজের অবসরেই আব্বা নাই, কোথায়? ঢাকা স্টেডিয়াম চলে গেছে। ঢাকা স্টেডিয়াম গিয়ে হি ওয়াজ এ সাপোর্টার অফ আবাহনী ক্রীড়া চক্র তৎকালীন। সালাউদ্দিন ওয়াজ হিজ ভেরি ফেভারিট ফুটবলার, আসলাম, চুন্নু, এরা আবাহনীতে খেলতো। তো উনি খুব আবাহনীর সমর্থক ছিলেন। এই বিকাল হলেই আবাহনী
খেলা দেখতে উনি চলে যেতেন। এবং আবাহনী মোহামেডান না, কিন্তু মনে করেন আবাহনী ব্রাদার্স, আবাহনী ওয়ারি, আবাহনী সাধারণ বীমা, আবাহনী পিডাব্লিউডি, আবাহনী ভিক্টোরিয়া, এই ধরনের খেলাগুলো উনি দেখতেন। আচ্ছা। সো স্পোর্টস লাভিং। যেটা আপনি প্রশ্ন করছিলেন যে শাসনের ব্যাপারটা, উনি শাসনটা করতেন খুব ফ্রেন্ডলি ওয়েতে, বুঝিয়ে বুঝিয়ে, খুব কড়া ভাবে শাসন মনে পড়ে না এক দুইটা ঘটনা ছাড়া, কিন্তু খুবই ফ্রেন্ডলি ছিলেন। আপনারা তো দুই ভাই এক বোন, Exactly. ছেলে মেয়ে হিসেবে বাবার যে তারকা খ্যাতি বা বাবা যে সাংস্কৃতিক একজন গুণী ব্যক্তিত্ব, এটা কি অনুভব করতেন কিনা আপনারা? না, স্টারিজমটা দেখেন এখন আমরা বুঝতে পারি যে কে সুপারস্টার না, বা স্টারিজমের জায়গাটা বা তারকাখ্যাতির জায়গাটা ওই সময় তো বোঝা যেত না, কারণ তখন হয়তো বা পূর্বাণী বা চিত্রালীতে একটা আলম খানের একটা ছবি দিয়ে একটা নিউজ আসতো বা ইত্তেফাকে আসতো। এখন তো স্টার তো মনে করেন আপনার যে কোনো একটা ফেসবুকে একটা পোস্ট দিলেন, হ্যাঁ, ইলিশ মাছ রান্না করে ছবি দিয়ে দিলেন, অনেক সুন্দর হয়েছে, কিন্তু রান্নায় কোনো টেস্টই নাই, অথচ 1200, 1500, 2000 শেয়ার হয়ে গেছে, তো আপনি স্টার হয়ে গেলেন, কিন্তু রান্নায় টেস্ট হয়নি। এখনকার স্টারিজম আর ওইখানকার, তখন তো আমরা জানতামই না যে আমার বাবা এত বড় স্টার। আচ্ছা, তখন মনে করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলে আমরা বুঝতাম যে কিছু একটা আসলো বাসায়, কিছু একটা করেছে, অর্জন হয়েছে। ও অর্জন হয়েছে। আর বাবা প্লাস ওনার যে কর্মটা ছিল, ওনার প্রতিটা কর্মই আমাদেরকে ফিলিংস দিত, যে ওনার কর্মের প্রতি ডেডিকেশন এবং ওনার কর্মের যে মানে যে রেজাল্টগুলো, মানে মানুষজন ওনার গান গাচ্ছে, রাস্তা দিয়ে গান গাচ্ছে, চলতেছে, এত জনপ্রিয় গানগুলো। গানগুলো, হ্যাঁ অনেকগুলো, ভাড়া 50, 60, 70টা হবে, তো ভালোই লাগতো যে ওনার ছেলে। কিন্তু সেটা নিয়ে যে খুব গর্ববোধ করতাম সেটা না, একটু চাপ অনুভব করতাম, কারণ অনেকে জানে যে ওনার ছেলে, সো অন দ্যাট কেস একটু প্রেশার থাকতাম সবসময়, আচ্ছা। যে একটু বুঝে শুনে চলতে হবে। হ্যাঁ। বুঝেন নেই যে কোনো জিনিস আর কি করা যাবে না। না, গান লেখা বা সুর করা বা সঙ্গীত পরিচালনা, এই কাজগুলো কিভাবে করতে হয়, কখনো আপনি কি হাতে কলমে শিখেছেন কিনা? আমি বাবার কাছ থেকে শিখেছি, উনি আমাকে খুব টেকনিক্যালি শিখেছেন এটা, উনি নিজে একদম হাতে ধরে বসে শেখান নাই। আচ্ছা। বেসিক্যালি হি ওয়াজ লেফট হ্যান্ডেড, উনি ওই লেফটি ছিলেন, উনি Okay. ওনার ক্যারিয়ারের স্টার্টে উনি ব্যাঞ্জো বাজাতেন, তো যে কারণে উনি হারমোনিয়ামটা বাম হাত দিয়ে বাজাতেন, তো আমি তো আবার রাইটি, তো সুতরাং ওনার ফিঙ্গারিং এর সাথে আমার ফিঙ্গারিং কিন্তু কোনোদিনই ম্যাচ করে? ম্যাচ করে নাই। উনি সারেগামা বাঁধানিসা, আমার এখনো মনে আছে, ডিশাপ থেকে বাম হাত দিয়ে উনি বাজিয়ে দেখলে এ সারেগামা বাঁধানিসা হয়, ওটা রাগ বিলাবল বলে এটাকে। আর বই দিয়ে বলেন এখন তুমি বুঝে নাও কোনটা কোন রাগ হবে। ওনার শেখানোর টেকনিক কিন্তু আলাদা, একদম ধরে ধরে নোট ধরে ধরে এভাবে হবে না, মানে এক্সপ্লোর করতে করতে শেখা। হ্যাঁ তুমি শেখো, নিজে নিজে ভুল করো, ভুল করে করে পরে আমাকে জিজ্ঞেস করো, আমি বলে দিব। রাইট। তো এভাবে ওনার কাছ থেকে মিউজিকটা, আমি প্রথমত হারমোনিয়াম বাজানোটা শিখি, আর উনি অর্গ্যানও ভালো বাজাতেন, তো কিবোর্ডটাও ওনার কাছ থেকে প্রথমত শিখি 1996, 97-এর কথা। আচ্ছা। তারপর 98-এ ওনার সাথে আমি প্রফেশনালি, শেষের দিকে 98-এ ওনার সাথে আমি কাজ করতে যুক্ত হই আর কি, তো উনি নিয়ে আসেন আর কি। তো বাবার সাথে কাজ করতে গিয়ে, মানে এত বড় একজন মানুষ, গুণী একজন মানুষ, তার জি। সাথে কাজ করতে গিয়ে আপনি যেটা বলছিলেন, বাবা ছেলে হিসেবে তো একরকম চাপ বোধ জি। করতেন, যে তার সন্তান হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারবো কি পারবো না, বা তার সমতুল্য হতে পারবো কি পারবো না, এটা- এই চাপটা তো নিশ্চয়ই কাজ করবার সময় অনুভব করতেন না? না, এটা আমি কোনোদিন চিন্তাই করিনি, কারণ আমি চিন্তা করছি এভাবে, এটা শুনতে অনেক অন্যরকম লাগতে পারে, আমি তো ওনাকে ফলো করে ওনার মতো হয়ে ওনাকে ওভারটেক করব বা ওনার কাছাকাছি আসবো, এই চিন্তা ভাবনা প্রথমত আমার মাথায় নেই, কারণ উনি ওনার মতো, আমি আমার মতো, কারণ ওনার গানের টিউন প্যাটার্ন বা ওনার কম্পোজিশন স্টাইল, উনি তো ফিল্মের জন্য গান করতেন, আমি ফিল্মের জন্য গান করিনি, তো সুতরাং প্যাটার্নটাই আলাদা। আর ওনাকে ছাড়িয়ে যাব বা ওনার মুখ রাখতে হবে, এগুলো একটু একটু চিন্তা করতাম, হ্যাঁ। কিন্তু পরে আমি একটু আমার মতোই ইন্ডিপেন্ডেন্টলি ভেবেছি, আচ্ছা। কারণ আমার গানের টিউনগুলো কিন্তু ওনার গানের টিউনের সাথে খুব একটা মানে করে না। ম্যাচ করে না। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার ওন আইডেন্টিটি। ডেফিনেটলি। হ্যাঁ, সো আলম খানের মতো ইনস্টিটিউট থাকুক, আরমান আমি খান। আমার মতন সামান্য হয়ে থাকি, আমি তো ওনার জায়গাতে পৌঁছতে পারবো না কোনোদিনও, এটা সম্ভব না। আর এটা আমি আল্লাহর কাছেও চাই যেন আমি কোনোদিন ওনার পজিশনে যেন না পৌঁছি, আমি আমার সীমিত অবস্থানই থাকি, উনি টপ অফ দ্য টপে থাকুক। আমরা জানি শ্রদ্ধেয় আলম খান, উনি 7 বার জাতীয় চলচ্চিত্র জি, জি, পুরস্কার পেয়েছেন সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে। তো তার মধ্যে কোনো কিছু নিয়ে কি কখনো আক্ষেপ ছিল? না, সেটা শুনেছেন কখন? না, আমি ওরকম কিছু শুনিনি, পুরস্কারটা উনি খুব একটা কেয়ার করতেন না, ওনার কাছে পুরস্কার ছিল এটাই যে মানুষ আমার গান গায়, হ্যাঁ। এ আমার ভালো লাগে। আচ্ছা। আর ওনার মধ্যে কোনো অতৃপ্ততা ছিল না, অতৃপ্ততা ছিল না বলতে সঙ্গীতের স্বীকৃতি স্বরূপ কোনো অতৃপ্ততা ছিল না, অন্য কোনো কিছু নিয়ে? না না, কিন্তু অতৃপ্ততা ছিল এভাবে যে আমি বোধহয় একটা ভালো গান করতে পারলাম না এখনো, ও, এখনো মনের মতো একটা নিজের ভালো কাজ নিয়ে স্যাটিসফাইড না, থাকতেন না satisfied কখনো? না, না, স্যাটিসফাইড না। মানে কখনো এমন কোনো ইচ্ছে উনি পোষণ করেছেন যেটা কখনো বাস্তবায়ন হয়নি?
ওরকম তেমন কিছু না, না উনি হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল ম্যান বেসিক্যালি। আমি যদি মানে একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকেও দেখি, বিকজ দ্য কনজুগাল লাইফ ওয়াজ ভেরি ফাইন, বিকজ হি হ্যাড এ ভেরি গুড ওয়াইফ লাইক মাই মাদার। বাচ্চারা মানুষ হয়ে গেছে মোটামুটি যতটুকু হয়েছে। আই ফিল ভেরি হ্যাপি দ্যাট হোয়াট এভার হি ওয়েস্ট ইন হিজ লাইফ আই থিঙ্ক হি গট ইট। এবং ইভেন ওনার টাকা পয়সার লেনদেনও যেটা যে উনি কাজ করেছেন পারিশ্রমিক পান নাই এবং শেষ বয়সে এসে ওগুলোও না, ওনার গানের কপিরাইটগুলো নিয়েও লাস্টের দিকে আমরা অনুপম মিউজিকের সাথে একটা কোলাবোরেট করে যাই। হি ওয়াজ সো হ্যাপি উইথ অনুপম, স্টিল দ্যাট ওই চুক্তিটা এখনো চলছে। তো ওর অতৃপ্ততার জায়গায় ওই একটি গান, মানে একবার আমাকে বলতেছে যে একটা আতা ভাই একটা গান করছিল, এরকম একটা গান করতে পারলাম না। আতা ভাই বলতে আমি খানাতুর রহমানের কথা বলছেন। আর কি গান, কি গান করতে পারলাম না? এ কি সোনার আলো এই জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো। আমি তো কি সমস্যাটা কি? তুমি তো আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বেরিয়ে যাই করছো, হায়রে ফানুষ রঙিন মানুষ করছো, আরো কত কত গান, চুমকি চলেছে একা পথে, তুমি যেখানে আমি সেখানে, হাজার হাজার গান তো ভালোবেসে গেলাম শুধু। বলে না, তারপর এরকম একটা গান করতে পারলাম না জীবনে। নিজেকে নিয়ে নিজের আক্ষেপ। এই জন্যই তো ওনাকে নিয়ে আজকে স্মৃতিচারণ হচ্ছে সকালবেলা। এই জন্য এটা তো আমার জন্য স্মৃতিচারণ হচ্ছে না, এটা আমাদের বাংলা ভিশন ফিল করে যে ওনাকে নিয়ে একটা স্মৃতিচারণ করা উচিত। দ্যাটস ওয়াই আই এম গ্রেটফুল টু বাংলা ভিশন। বাংলা ভিশন বোঝে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আজকে আমাদের এই আয়োজনে এসে শ্রদ্ধেয় গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আলম খানকে নিয়ে আপনার সাথে আলাপচারিতা করতে পারলাম। আমাদের দুর্দান্ত একটা সময় কাটলো। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে তার প্রতি, তার স্মৃতির প্রতি আমাদের রইল গভীর শ্রদ্ধা। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার ছোট্ট করে কিছু বলবার থাকে। বাংলাদেশের সঙ্গীত, বাংলাদেশের সংস্কৃতির সাথে সবসময় থাকবেন, বাংলাদেশের গানকে উদ্বুদ্ধ করবেন, বাংলাদেশের গান যেন চিরদিন বেঁচে থাকে। সেজন্য যেভাবে সোশ্যাল মিডিয়াতে হোক, যে কোনো আলোচনার টেবিলে হোক, বন্ধু বান্ধবের আড্ডায় হোক, বাংলাদেশের সংস্কৃতিটাকে হৃদয়ে লালন করাটা খুবই জরুরি। বাংলাদেশের গানকে প্রমোট করবেন। অনেকে দেখি যে ফেসবুকে শর্টস, রিলস এটা সেটা করেন, হিন্দি গান, ইংলিশ গানের সাথে করেন, অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের গানের সাথে বেশি বেশি করবেন। বাংলাদেশের যে কোনো গানকে প্রমোট করবেন, কারণ আপনারা যদি বাংলাদেশের গানকে প্রমোট না করেন, বাংলাদেশের সংস্কৃতিকে যদি প্রমোট না করেন, ইভেন এই প্রোগ্রামকেও যদি আপনারা প্রমোট না করেন, তাহলে কিন্তু খুব বেশি দিন নাই আমাদের সংস্কৃতির সমস্ত ডালপালাগুলো ঝরে পড়ে যাবে এবং মূল গাছটাই উপরে পড়ে যাবে। এটা করা যাবে না। বাংলাদেশের সংস্কৃতিকে জোরে সোরে আপনারা লালন করবেন হৃদয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সবশেষে আপনার কণ্ঠে একটি গান তো আমরা শুনবই, তবে সেটি শুনবার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নোট টাওয়ার 110, বীরোত্তম, CR দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320304। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। টমাস স্টুড আর্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, তোমার গান যদি কাউকে আনন্দ দেয়, দুঃখ ভোলায়, তবেই তুমি যথার্থ শিল্পী। দর্শক, আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ হোক। এবার গান। এটা ভেজা চোখ চলচ্চিত্রের গান। গানটি, চলচ্চিত্রটি পরিচালক ছিলেন শ্রদ্ধেয় শিবলি সাদিক, উনিও বেঁচে নেই আমাদের মাঝে। গানটি গেয়েছিলেন ইন্দ্র কিশোর চাচু। গানটি লেখা ছিল শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনিরের আব্বার ঈশ্বর। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প।